আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন, বাংলাদেশের কুমিল্লা আদালতে কর্মরত আছি। আমরা আজকে জানবো এনসিপির রাজনীতি হুমকির মুখে কিনা। বাংলাদেশে এই মুহূর্তে রাজনীতিতে বিরাট বিরাট ঘটনা ঘটতেছে, নানা রকম ঘটনা ঘটতেছে যেগুলি আসলে প্রত্যাশার সীমা ছাড়িয়ে যাচ্ছে। এই দল ওই দলের সাথে জোট করতেছে, সেই জোট আবার ভেঙে যাচ্ছে, সেই দল সেই দলের সাথে জোট করতেছে। সব মিলিয়ে একটি তুলকালাম অবস্থা। একবার শুনি এনসিপি বিএনপির সাথে জোট করতেছে, আরেকবার শুনি এনসিপি জামায়াতের সাথে জোট করতেছে, একবার শুনি যে গণ অধিকার পরিষদ বিএনপির সাথে জোট করতেছে, আবার গণ অধিকার পরিষদ আলাদা রাজনীতি করতেছে, রাশেদ খান মেনন বিএনপিতে চলে আসতেছে। এইরকম ভাবে নানা রকম টাল মাটাল পরিস্থিতি সারা বাংলাদেশের রাজনীতিতে। মূলত দুইটা মেরুকরণ, একটা হচ্ছে বিএনপির একটা মেরুকরণ, আরেকটা হচ্ছে জামায়াতে ইসলামীর একটা মেরুকরণ। এনসিপির মধ্যে যে বিষয়গুলো ঘটতেছে সেইগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা জানেন যে এনসিপিতে যোগদান করেছিলেন ডক্টর তাসনিম জারা, যিনি একজন এমবিবিএস মেডিকেল ডক্টর ছিলেন, ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করা অনেক প্রতিভাবান একজন চিকিৎসক। তারপর উনি ইংল্যান্ডে গিয়েছিলেন, সেখানে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে উনি মাস্টার্স কমপ্লিট করেছিলেন। পরবর্তীতে ক্যামব্রিজের একটা হসপিটালে উনি ডক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এইরকম একটা প্রতিভাবান লোক বাংলাদেশের 24শে জুলাইয়ের যে গণ আন্দোলন, সেই আন্দোলনের ফলে যেই দেশের নতুন রাজনৈতিক ব্যবস্থা, নয়া বন্দোবস্ত, যে কথা বলে এনসিপি রাজনীতি শুরু করেছে, সেই এনসিপিতে তিনি জয়েন করেছিলেন। পরবর্তীতে এখন দেখা যাচ্ছে যে এনসিপি থেকে উনি চলে গেলেন এবং উনি স্বতন্ত্র নির্বাচন করবেন বলে ঘোষণা দিলেন। উনি খিলগাঁওয়ের মেয়ে, খিলগাঁও সবুজবাগ এবং ওই অঞ্চলের মেয়ে। উনি ওই অঞ্চলের মানুষের কাছে সহযোগিতা করেছেন, উনি স্বতন্ত্রভাবে ইলেকশন করবেন। এখন কথা হলো যে এই রকম একটা রত্নকে এনসিপি ধরে রাখতে পারলো না। এনসিপির তাহলে সমস্যা কোথায়? নিশ্চয়ই ভেতরে এমন কিছু মানুষ আছে বা এমন কোনো পরিবেশ পরিস্থিতি আছে যা জারার মতো একটি মেয়েকে ধরে রাখতে সক্ষম না। যারা বিদেশে গিয়েছেন, বিদেশে লেখাপড়া করেছেন, নতুন নয়া ধ্যান ধারণা নিয়ে উনি দেশে এসেছেন, সম্ভবত জারার যে মেধা, জারার যে গতি, সেই গতির সাথে এনসিপি গতি তুলতে পারতেছে না। এনসিপির পরিবেশ জারার জন্য উপযুক্ত না, কিংবা যারা এনসিপির জন্য উপযুক্ত না। সেই কারণে যারা বের হয়ে গেলেন। তাহলে যারার রাজনীতি কেমন হবে? দেখা যাচ্ছে যে যারা এই প্রথম একটি এক্সাম্পল সেট করলেন যে এত এত ডোনেশন যারার কথায় সাধারণ মানুষ যারাকে দিলেন, যা দিয়ে প্রায় একটা নির্বাচন করে ফেলার মতো। যদিও এই 47 লাখ টাকা বা 50 লাখ টাকা জাতীয় রাজনীতিতে মানে এমপি ইলেকশন করার মতো বাংলাদেশের মতো দেশে অনেক বেশি টাকা না, কিন্তু এটাও একটা আশার আলো দেখায় যে কেউ চাইলে আর্থিকভাবে অতটা স্বাবলম্বী না হইলেও সাধারণ জনগণের টাকা নিয়েও রাজনীতি করা যায়। এই রাজনীতি, এই যে নয়া রাজনীতি, সেটা কিন্তু যারা দেখিয়ে দিলেন। যারার দল নাই, যারা সংগঠিত না, কিন্তু যারা যদি ইলেকশনে পাশ করে আসে, তাহলে সারা বাংলাদেশে একটি নতুন এক্সাম্পল ক্রিয়েট হবে যে এই রকম করেও যারা প্রতিভাবান আছেন তারা রাজনীতিতে রাজনীতি করে, তারা স্বতন্ত্র ইলেকশন করেও ভোটে পাশ করতে পারে। তাহলে ওনার দেখা দেখি বাংলাদেশের আরো ভালো ভালো মানুষ, প্রতিভাবান মানুষ, তারাও রাজনীতি করায় উৎসাহিত বোধ করবেন। তারা বিভিন্ন দলের কাছে জিম্মি হয়ে না থেকে তারা তাদের ব্যক্তিগত অবস্থান দিয়ে তারা রাজনীতি করে সামনের দিকে অগ্রসর হতে পারেন। এরপর দেখলাম আরেকজন ডাক্তার, ডাক্তার তাসনুভা জাভিন, উনিও এনসিপি ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন। এছাড়াও আরো 30 জন এনসিপির কর্মকাণ্ডে অসন্তুষ্ট হয়ে এনসিপিকে চিঠি দিলেন। আজকে আবার দেখলাম যে 170 জন এনসিপির কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে নাহিদ ইসলামকে চিঠি দিলেন। কি হচ্ছে এনসিপিতে? যা ঘটনা ঘটতেছে সেটা হচ্ছে বড় ঝামেলাটা বোধ করি এই যে এনসিপি যেই প্রক্রিয়ায় একটা জোটে যাচ্ছে এবং সারা বাংলাদেশের মানুষের কাছ থেকে তারা
মনোনয়ন বিক্রি করে টাকা সংগ্রহ করলেন, এখন তারা একটা দলে গিয়ে ধরেন জামাতের সাথে গিয়ে তারা 30টা আসনের সমঝোতা করলেন, তাহলে আপনি যে সারা বাংলাদেশের মানুষের কাছ থেকে মনোনয়নের টাকা নিলেন সেইটা, এবং দলে যারা এই 30টা আসনের বাইরেও নির্বাচন করতে পারার কথা তারা যে নির্বাচন করতে পারলেন না, সেই বিষয়টি কি হবে? এইগুলি নিয়ে নানা রকম অসন্তুষ্টি সৃষ্টি হচ্ছে, অনেকে দল ছেড়ে চলে গিয়েছেন। এখন এর পিছনে শুধুমাত্র প্রক্রিয়ার না, জাভিন বলেছেন, তাজনুবা জাভিন বলেছেন কোন জোটে গেল সেইটা না, মানে মূলত যে প্রক্রিয়ায় সেখানে গেল সেটা ওনার পছন্দ হয় নাই। এছাড়াও আরো কিছু বিষয় পছন্দ হয় নাই, সেটা হচ্ছে যে জামায়াত ইসলামের সাথে যাওয়াটা এনসিপির এই তাজনুবা জাভিনের পছন্দ হয় নাই। পছন্দ কেন হয় নাই? উনি মনে করেন যে 1971 সালে জামাতের যে দেশ বিরোধী ভূমিকা, সেই দেশ বিরোধী ভূমিকার নেওয়ার মতো একটা দলের সাথে ওনার দল এনসিপি যে চলে গেল সেটা ওনার পছন্দ হয় নাই। এরকম ভাবে আরো কারো কারো পছন্দ হয় নাই। তো এইখানে দেখা যাচ্ছে তাহলে এনসিপি বড় কোনো দল বিএনপি বা জামায়াতে ইসলামের সাথে যাওয়া, এইটা আসলে এনসিপির জন্য ভালো হলো নাকি এনসিপির জন্য খারাপ হলো? দেখুন, এনসিপির নেতাদের টিকে থাকার স্বার্থে, এনসিপির নেতাদের টিকে থাকার স্বার্থে, তাদের জীবনকে, তাদের জীবিকাকে সিকিউর করার স্বার্থে এনসিপি অন্য কোনো বড় দলের সাথে যাওয়ার একটা বিষয় আছে, একটা লজিক আছে, খুঁজে পাওয়া যায়। আবার অন্যদিকে এই নিরাপত্তা ইস্যুটাকে যদি আপনি সরিয়ে দেন, একটা দল হিসাবে এনসিপি এখন কতটুকু বিকশিত হইতে পারবে এটাও কিন্তু এখন একটা চিন্তার বিষয় হয়ে গেল। কারণ আপনি খেয়াল করেন যে এনসিপি যদি তার স্বকীয় রাজনীতি করে বড় হতো, এইবার যদি 2-4-5টা 2টা-1টা রাজনীতিক মানে দলীয় রাজনীতি করে যদি একটা সংসদীয় আসন পেত, তাহলে তারা স্বকীয়, তাদের মানে নিজস্ব একটা এসেন্স নিয়ে তারা রাজনীতিতে থাকতে পারতো। কিন্তু তারা যদি বড় কোনো দল, বিএনপি, জামায়াতে ইসলামী বা জাতীয় পার্টি বা অন্য কোনো পার্টির সাথে, গণ অধিকার পরিষদ বা অন্য কোনো পার্টির সাথে যদি তারা যায়, বরং গণ অধিকার পরিষদের সাথেও কিছুটা সামঞ্জস্য আছে তাদের রাজনীতি, অতীতকালেও তারা গণ অধিকার পরিষদের সাথে রাজনীতি করেছে। কিন্তু জামায়াতে ইসলামী বা বিএনপির মতো অন্য কোনো দলের সাথে এরা যদি জোটবদ্ধ হয়ে ইলেকশন করে, তাহলে তাদের যে ব্যক্তিগত এসেন্স, এটা কিন্তু ওই দলগুলির সাথে মিলেমিশে একাকার হয়ে গেলে তাদের স্বকীয়তা নষ্ট হয়ে যেতে পারে। তো তাহলে ওই যে প্রথম কোশ্চেনটা করেছিলাম, এনসিপির রাজনীতি কি হুমকির সম্মুখীন? হ্যাঁ, মনে হচ্ছে এনসিপির রাজনীতি হুমকির সম্মুখীন। মানে তারা যে একটা নতুন জোটে যাচ্ছে, জোটে গিয়ে তারা তাদের সেই স্বকীয় রাজনীতিটা করতে পারবে কিনা। কারণ তারা যে জুলাইয়ের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে তাদের রাজনীতি, তাসনুভা জামিন বলেন যে তারা আসলে ওইটাকে ব্যবহার করে, তারা ওইটাকে চর্চা করে না। তাসনুভা জাভিনের মতো বা জারাদের মতো যারা এনসিপি ছেড়ে গেলেন, তাসনুভা জাভিন বলতে চাচ্ছেন যে তারাই মূলত সেই জুলাই আন্দোলনের স্পিরিটটাকে ধারণ করেন, সেই স্পিরিট অনুসারে দল চলছিল না বলে তারা এই দলকে ত্যাগ করলেন। তো যদি তাই হয়, যেই মানে বিষয়টার উপরে নির্ভর করে, যেই নয়া রাজনীতি, যেই নয়া সংস্কারবাদী দেশ, যেই মেধার ভিত্তিতে দেশ, যেই বৈষম্য বিরোধের দেশ হিসাবে একটা দেশ চেয়ে যেই রাজনীতি আসলে এনসিপি করার চেষ্টা করেছিলেন, সেই রাজনীতি কি আসলেই তারা আর কখনো কোনোদিনও করতে পারবে? সেই কারণেই বলছিলাম তাদের রাজনীতিটা হুমকির মুখে পড়বে কিনা। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে তারা তাদের স্বকীয়তা হারাতে পারে। তারা যদি আলাদাভাবেই রাজনীতি করত, তাহলে তারা তাদের স্বকীয় রাজনীতিটা নিয়েই সামনের দিকে আগাইতে পারত। হয়তো বা এইবারই তারা হয়তো এমপি অনেকগুলি পেত না, কিন্তু হয়তো ভবিষ্যতে তারা আরো ভালো অবস্থানে যাইতে পারত। হয়তো তারা এটা মনে করতেছেন যে অন্য কোনো দলে গেলে তারা অনেক বেশি আসনে জয়লাভ করে তারা তাদের দলকে আরো বড় করতে পারবেন, সেরকম চিন্তা ভাবনা থেকেই হয়তো তাদের ওইখানে যাওয়া। কি হবে সেটা আমরা ভবিষ্যতে দেখব। রাজনৈতিক আরো বিভিন্ন আলাপ আলোচনা নিয়ে আরো কোনো পর্বে আপনাদের সাথে হাজির হব। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।